আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভার্সিটি রিটেন স্পেশাল ক্লাসে। তো আমাদের এই যে ভার্সিটি ক রিটেন স্পেশাল ক্লাস, এই ক্লাসগুলোর অ্যাকচুয়াল স্পেশালিটি হচ্ছে আমাদের ভার্সিটিতে যে নতুন রিটেন সংযোজন হয়েছে, এই ব্যাপারে তোমরা অনেকে অনেক সময় কনফিউজড থাকো যে আমাদের বইয়ের কোন অংশটুকু আমাদেরকে মেমোরাইজ করতে হবে, কোন অংশটুকু আমাদের রিটেনে আসতে পারে, কোন অংশটুকু জাস্ট একবার রিডিং পড়ে গেলেই আমাদের এমসিকিউর জন্য আমাদের কভার আপ হয়ে যাবে। এই জিনিসগুলো আমরা অনেক সময় বুঝতে পারি না। তো আমাদের এই রিটেন স্পেশাল ক্লাসগুলো করলে ইনশাআল্লাহ একটা চ্যাপ্টার থেকে ইম্পোর্টেন্ট সম্ভাব্য যতগুলো রিটেনের টপিক আছে তোমাদের কভার হয়ে যাবে। তোমরা চাইলে স্পিড বাড়িয়ে আমাদের ক্লাসগুলো দেখে নিতে পারো, অথবা যদি মনে হয় শুধুমাত্র পিডিএফ দেখলে তোমাদের চলবে, তাহলে প্রথমে পিডিএফটা তোমরা চোখ বুলিয়ে যেই জায়গাতে আটকে যাবে সেই জায়গাতে আমাদের ভিডিওর অংশটুকু দেখে নিবে যে অ্যাকচুয়ালি ওখানে কি বোঝানো হয়েছে। তো আজকে আমরা পড়বো আমাদের বায়োলজি সেকেন্ড পেপার চ্যাপ্টার 2 চ্যাপ্টার 1 প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। তাহলে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস বিশাল বড় একটা অধ্যায়। এই অধ্যায়ে আমাদের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হচ্ছে বৈজ্ঞানিক নাম। কারণ বিগত বছরগুলোতে দেখা গিয়েছে যে আমাদের কিন্তু রিটেনে বিভিন্ন প্রাণীর বৈজ্ঞানিক নাম থেকে প্রশ্ন এসেছে। এখন এই জিনিসটা সমাধান করার উপায় হচ্ছে যে আমাদের পরিচিত যে প্রচলিত নামগুলো যেগুলো আমরা চিনি, যেমন কেঁচো, তারপরে হচ্ছে তোমার জোঁক, এরপরে হচ্ছে তোমার কৃমি, ঠিক আছে? যকৃৎ কৃমি, চ্যাপ্টা কৃমি, ব্যাঙ, তারপরে তোমার কবুতর। দেখবে যে তোমাদের বইতে যেগুলোর বৈজ্ঞানিক নামের সাথে ব্র্যাকেটে বাংলা নাম দেওয়া আছে, কমন নাম, জাতীয় নাম। এগুলো হচ্ছে আমরা বৈজ্ঞানিক নামের জন্য পড়ব। এবং বৈজ্ঞানিক নাম ভালো মতো মেমোরাইজ করার উপায় হচ্ছে লিখে লিখে পড়া। তুমি যত বেশি লিখে লিখে পড়বে এবং তোমার ফ্রেন্ডকে পড়া দিবে, দেখবে যে এই পড়াটা তোমার তত বেশি আত্মস্থ হবে। পাশাপাশি আমাদের এই চ্যাপ্টার থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বিভিন্ন প্রাণীদের স্পেশাল কিছু রেচন অঙ্গের নাম আছে, স্পেশাল কিছু রক্ত সংবহন তন্ত্র আছে। তাহলে এই যে স্পেশাল নামগুলো, এগুলো থেকেও কিন্তু প্রশ্ন আসে। আর রিটেনের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পার্থক্য। তোমাদের বইতে যে কোনো অধ্যায় যতগুলো পার্থক্যের ছক পাবা, কোনোটা বাদ দিবা না, কারণ প্রতিটা পার্থক্যের ছক আমাদের রিটেনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর বৈশিষ্ট্য যেগুলো আছে এগুলো থেকে তোমরা হচ্ছে কমপক্ষে 3 থেকে 4টা বৈশিষ্ট্য পড়ে রাখবা, যাতে অ্যাটলিস্ট তোমাদের রিটেনে আসলে তোমরা হচ্ছে অ্যান্সার করতে পারো। তাহলে চলো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রাহিম। দেখো আমাদের এখান থেকে রিটেনে আমরা ডিউতে 23-24 সেশনে কিন্তু আমাদের ভিত্তি থেকে প্রশ্ন পেয়েছি। এরপর গত বছর প্রাণী জগতের প্রধান পর্ব থেকে এসেছে, ইভেন পরপর কয়েক বছরই কিন্তু এসেছে ডিউতে। তার মানে বুঝতে পারতেছো যে এই চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে ডিউর ফ্যান ফেভারিট। এখান থেকে আমাদেরকে ভালো করে পড়তে হবে। এরপরে দেখো করডাটা পর্বের শ্রেণীবিন্যাস থেকে কিন্তু লাস্ট 19-20 প্রশ্ন এসেছিল। গত বছর আমাদের জগন্নাথ ইউনিভার্সিটিতে এখান থেকে প্রশ্ন এসেছে। আচ্ছা, তার মানে আমরা বুঝতেই পারতেছি যে এই চ্যাপ্টারটা কিন্তু যে কোনো ভার্সিটির জন্য অনেক বেশি ফেভারিট রিটেনের জন্য। এই জন্য কিন্তু আমরা আজকে ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করার চেষ্টা করব। তাহলে চলে আসি প্রথম প্রশ্ন, সিলোম এবং হিমোসিলের মধ্যে পার্থক্য কি? ভালো করে খেয়াল করো, তোমরা যখন গরু কোরবানি দেখো, কোরবানি ঈদের সময় গরুর পেট থেকে বিশাল বড় একটা সাদা রঙের ব্যাগ বের করে নিয়ে আসে, যেটাকে বলা হয় পেরিটোনিয়াম। এই সাদা ব্যাগের মধ্যে কি থাকে? নাড়িভুঁড়ি থাকে, যেটাকে আমরা বলি ইন্টেস্টাইন। তাহলে সাদা ব্যাগের মধ্যে যে ফাঁকা গহ্বরে নাড়িভুঁড়ি বা ইন্টেস্টাইন থাকে, সে গহ্বরটাকে বলা হয় সিলোম। তাহলে পেরিটোনিয়াম দ্বারা আবৃত, এবং এটা আমাদের ভ্রূণের মেসোডার্ম স্তর থেকে আসে। পেরিটোনিয়াম দ্বারা আবৃত এবং ভ্রূণীয় মেসোডার্ম স্তর দ্বারা বা স্তর থেকে উদ্ভূত গহ্বরকে বলা হয় সিলোম, যার ভিতরে কি অবস্থিত? আমাদের অন্ত্রসমূহ অবস্থিত। এখন দেখো, অনেক সময় ভ্রূণীয় পরিস্ফুটনের সময় এই ব্লাস্টোসিলটা সিলোমের সাথে যুক্ত হয়ে তৈরি করে ফেলে মিক্সোসিল। আমাদের ব্লাস্টোসিল পড়েছিলাম না যে ভ্রূণীয় পরিস্ফুটনের ব্লাস্টুলা দশায় পাওয়া যায়? এই সিলোম এবং ব্লাস্টোসিল এই দুটো মিলে তৈরি করে মিক্সোসিল। এই মিক্সোসিল যখন রক্ত দ্বারা পরিপূর্ণ থাকে, মনে রাখবা রক্ত মানে হচ্ছে হিম, তখন সে রক্তপূর্ণ গহ্বরকেই আমরা বলে ফেলি হিমোসিল। ঠিক আছে? তার মানে সিলোম কিন্তু মোটামুটি তোমার হচ্ছে গিয়ে অ্যানিলিডা থেকে শুরু করে সকল পর্বের প্রাণীদের থাকে। কারণ আমরা জানি পরিফেরা, নিডারিয়া, প্লাটিহিল, মিনথিস, এই তিনটা হলো অ্যাসিলোমেট, কোনো সিলোম নেই। নেমাটোডা হলো সিউডোসিলোমেট, মানে ছদ্ম সিলোম, নকল সিলোম। কিন্তু অ্যানিলিডা, মলাস্কা, আর্থ্রোপোডা, অ্যাকাইনোডার্মাটা, তুমি আমি করডাটা, আমাদের সবার কিন্তু একটা সুন্দর সুগঠিত পেরিটোনিয়াম দ্বারা আবৃত সিলোম আছে। বাট আমাদের সবার কিন্তু সিলোম ভর্তি রক্ত থাকে না।
তোমার আমার রক্ত কিন্তু অলওয়েজ কোনো না কোনো নালিকা, হয় ধমনী, শিরা বা হৃৎপিণ্ডের মধ্যে আবদ্ধ থাকে। এই জন্য আমাদের রক্ত সংবহন তন্ত্রকে বলা হয় বদ্ধ সংবহন তন্ত্র। বদ্ধ মানে রক্তটা কোনো না কোনো বাহিকা বা নালিকার মধ্যে আবদ্ধ থাকবে। এটা আমরা কোথায় কোথায় পাই? আমাদের অ্যানিলিডা পর্বভুক্ত প্রাণী এবং করডাটা পর্বভুক্ত প্রাণী। আর যদি আমাদের রক্তটা এরকম নালিকার মধ্যে আবদ্ধ না থেকে যদি হিমোসিল বা গহ্বর ভর্তি রক্ত থাকে, মানে পেট ভর্তি রক্ত, ওদেরকে বলা হয় মুক্ত সংবহন। যেমন আর্থ্রোপোডা চ্যাপ্টার 1-এ তোমার মলাস্কাকে যদি অর্ধমুক্ত বলেছে, বাট চ্যাপ্টার 2-তে বলা হয়েছে মুক্ত। তার মানে আমাদের এই মলাস্কা নিয়ে একটু কনফিউশন আছে, তাই না বলো? তাহলে দেখো আমাদের এই যে তোমার বদ্ধ আর মুক্ত সংবহন তন্ত্রের কথা বলা হয়েছে, এই যে তোমার মুক্ত সংবহন তন্ত্র বিশিষ্ট প্রাণীদের দেহে আমরা হিমোসিল দেখতে পাই। তোমার আমার শরীরে কিন্তু হিমোসিল নেই। আবার মলাস্কার কিন্তু হিমোসিলও আছে, রক্তটা আবার হচ্ছে নালিকার মধ্যেও থাকে, দুইটাই থাকে, এই জন্য আমরা অর্ধমুক্ত বলেছি। তাহলে আশা করি তোমরা সবাই সিলোম এবং হিমোসিল এই দুইটার মধ্যে পার্থক্য কি বুঝতে পেরেছো। তাহলে দেখো এখানে কি বলা হয়েছে, মেসোডার্ম উদ্ভূত, অর্থাৎ আমাদের কোত্থেকে আসতেছে, ভ্রূণের মেসোডার্ম থেকে আসতেছে এবং পেরিটোনিয়াম দ্বারা আবৃত দেহপ্রাচীর এবং পৌষ্টিক নালীর মধ্যবর্তী গহ্বর। তাহলে এটা কি থাকবে, আমাদের বডি ওয়াল এবং পৌষ্টিক নালীর মাঝখানে। আর এই যে তোমার যে গহ্বরে আমরা কোনো পেরিটোনিয়াম আবরণ পাবো না, তাকে আমরা বলবো কি, হিমোসিল। এখানে কিন্তু কোনো পেরিটোনিয়াম আবরণ থাকবে না। সিলোম কিন্তু কোনো অঙ্গ বা উপাঙ্গের ভিতরে যাবে না, কিন্তু হিমোসিল কিন্তু সকল উপাঙ্গের ভিতরে দিয়ে প্রসারিত থাকে, পুরো বডি ভর্তি রক্ত। সিলোম হচ্ছে আমাদের রক্ত সংবহন তন্ত্রের কোনো অংশ না, কিন্তু হিমোসিল যাদের মুক্ত সংবহন তাদের রক্ত সংবহন তন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ। সিলোম হচ্ছে কি পুষ্টি পদার্থ বহন করে না, ও জাস্ট অন্ত্রগুলাকে ধারণ করে। বাট যেহেতু হিমোসিল ভর্তি রক্ত, সো রক্ত মানেই তো পুষ্টি পদার্থ পরিবহন। অ্যানেলিডা এবং কর্ডাটা যারা কিনা কি বলতো বদ্ধ সংবহন, ওদের বডিতে আমরা কি পাই, সিলোম পাই। আর আর্থ্রোপোডা মলাস্কা অর্থাৎ যাদের হলো মুক্ত সংবহন তন্ত্র, ওদের বডিতে আমরা কি পাই, হিমোসিল পাই। তাহলে এই যে সিলোম আর হিমোসিলের পার্থক্যটা আমরা ভালো করে পড়বো, ঠিক আছে? এটা কিন্তু গত বছর জগন্নাথ ইউনিভার্সিটিতে এসেছে। এবারে চলে আসি, শ্রেণীবিন্যাসের ভিত্তি হিসেবে প্রাণীর জীবন পদ্ধতি কয় ভাগে ভাগ করা যায়, ডিউতে এসেছে। এটা হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাসের ভিত্তি থেকে এসেছে। আমরা প্রায় সময় ভিত্তিগুলোকে আনইম্পর্টেন্ট বলে অ্যাভয়েড করে যাই, বাট আমাদের যে ভিত্তিগুলো আছে তার মধ্যে হচ্ছে কি জীবন পদ্ধতি, প্রতিসাম্যতা, সিলোম, ভ্রূণ স্তর, সংগঠন মাত্রা। এই 5টা ভিত্তি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? জীবন পদ্ধতি, প্রতিসাম্যতা, সিলোম, ভ্রূণস্তর, সংগঠন মাত্রা, এই 5টা হচ্ছে জীবন ভিত্তি হলো, আমরা খুব ভালো করে পড়বো, কারণ এগুলো থেকে প্রশ্ন আসার পসিবিলিটি আছে। এখন দেখো, আমাদের জীবন পদ্ধতি, আমরা কি কারো উপর নির্ভর করে বেঁচে থাকবো, নাকি আমি নিজে নিজে একা একা বেঁচে থাকবো? যে বলো না একা বেঁচে থাকতে শিখো প্রিয়, তুমি কি একা একা থাকবা নাকি কাউকে নিয়ে থাকবা? এইটার উপরে ভিত্তি করে জীবন পদ্ধতি হলো টোটাল 4 প্রকার। সাপোজ আমি আমার এক ফ্রেন্ডকে বললাম যে দোস্ত, আমার তো ঢাকায় থাকার জায়গা নেই, চল আমরা একসাথে বাসা নিই। তো আমার সেই বান্ধবী বলল, আচ্ছা চল দোস্ত আমরা বাসা নিই, আমরা একসাথে অ্যাডমিশন কোচিং করব। এখন আমরা দুজন মিলে একসাথে বাসা নিলাম, সেই বাসার ভাড়া আমরা দুজন শেয়ার করে দিই। একবেলা আমি রান্না করলে আরেক বেলা আমার বান্ধবী রান্না করে, একবেলা আমি যদি ঘর ঝাড়ু দিই পরের বেলা আমার বান্ধবী ঘর ঝাড়ু দেয়। তার মানে আমার বান্ধবীর সুখের সংসার, ঠিক আছে? কেউ কারো দ্বারা অপকৃত হচ্ছি না, বরঞ্চ উপকৃত হচ্ছি। এই ধরনের সহাবস্থানকে বলা হয় মিথজীবিতা, সিম্বায়োসিস। এখন সাপোজ আমার হঠাৎ করে মনে বিদ্রোহ জাগলো যে হ্যাঁ, আমি কেন আমার বান্ধবীর সাথে সব ভাগ বাটোয়ারা করে করবো, আমার এখন আর টাকা পয়সা হয়েছে, আমি এখন আমার বান্ধবীর সাথে থাকবো না। আমি করলাম কি, কয়েকদিন থাকার পরে আমার বান্ধবীকে আমি ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিলাম। তার মানে আমি কিন্তু কারোর সাথে থাকার জায়গা পাচ্ছিলাম না, তখন আমার বান্ধবী আমার সাথ দিছে। কিন্তু এখন আমার যখন উপকার শেষ, আমি তখন আমার বান্ধবীর অপকার করলাম। এই ধরনের জীবন পদ্ধতিকে বলা হয় পরজীবিতা। তার মানে যে তোমার উপকার করছে, সাপোজ মাথার উকুন, কি সুন্দর তুমি তোমার মাথায় 5 স্টার হোটেলের মতো পরিবেশে উকুনকে থাকতে দাও, পেটের মধ্যে 5 স্টার হোটেলের পরিবেশে তুমি হচ্ছে ব্যাকটেরিয়াকে বা কৃমিকে থাকতে দাও। ব্যাকটেরিয়া তোমার উপকার করে, যেমন ইশিরিকিয়া কোলাই, বাট কৃমি কি করতেছে, উল্টা তোমার অন্ত্রে থাইকা তোমার অন্ত্র থেকে রক্ত শোষণ করে তোমার মধ্যে রোগ তৈরি করতেছে, অ্যাসকারিয়াসিস, সিস্টোসোমিয়াসিস। তার মানে হচ্ছে যে এদেরকে বলা হয় পরজীবী, প্যারাসাইট। ওকে, এখন ধরো আমার বান্ধবী বলল ঠিক আছে আমরা একসাথে বাসা নিই, বাট কেউ কারো সাথে পাচে থাকবো না। ওর ভাড়া ও আলাদা দেয়, আমার ভাড়া আমি আলাদা দিই, আমার রান্না আলাদা, ওর রান্না আলাদা। আমরা কেউ কারো উপকারও করতেছি না, অপকারও করতেছি না। এটাকে বলা হয় সহজীবিতা। কেউ কারো উপকারও করে না, অপকারও করে না, জাস্ট একসাথে থাকে।
এবার ধরো আমি বললাম যে না আমি একা একাই থাকতে পারি, আমার কারো হেল্প লাগবে না, নিজের খানা খাবো, নিজের রান্না করব, নিজের ঘর গুছাবো, নিজের ভাড়া নিজে দিব। এটাকে বলা হয় মুক্তজীবী বা ফ্রি লিভিং। তাহলে আমরা কিন্তু বেসিক্যালি মুক্তজীবী, আমরা কিন্তু স্বাধীনভাবে বেঁচে থাকতে পারি। যেমন কবুতর, কলাম্বা, লিভিয়া, ওদেরকে খাদ্য গ্রহণের জন্য কারো উপর ডিপেন্ড করতে হয় না, নিজে নিজে নিজের খাবার খেতে পারে। পরজীবী মানে দেখছো আশ্রয়দাতার দেহ থেকে খাদ্য শোষণ করে বেঁচে থাকে, তোমারে উপকার তুমি উপকার করেছো, তোমার ক্ষতি সাধন করতেছে, যে কোনো কৃমি। ঠিক আছে। মিথজীবী মানে প্রজাতি ভিন্ন হবে কিন্তু পারস্পরিক সহযোগিতা এবং সাহচর্যের ফলে উভয় উপকৃত হবে। অ্যান্সার হচ্ছে কি, এই যে আমরা হাইড্রা পড়েছি আর পড়েছি শৈবাল। সহজীবী মানে এখানেও অবশ্যই আমার ভিন্ন প্রজাতি হতে হবে, একই প্রজাতি হলে লাভ নেই এবং উপকৃত না হলেও ক্ষতিগ্রস্ত হয় না। যেমন রেমোরা একটা চোষক মাছ আছে, ও হুদাই আমাদের হাঙ্গরের পিঠের মধ্যে বসে থাকে, কোনো কাজকর্ম নাই, এমন না যে ওর থাকার জায়গা নেই, হুদাই বসে আছে। ঠিক আছে, হাঙ্গরের কিছু করতেছে না, ও হাঙ্গরে কিছু করতেছে না, এটাকে বলে সহজীবী। আচ্ছা, তাহলে চলে আসি সংগঠন মাত্রার উপর ভিত্তি করে প্রাণী জগৎকে কয় ভাগে ভাগ করা যায়। জীবদেহের গঠন এবং কাজের একককে বলা হয় কোষ। একই রকম অনেকগুলো কোষ মিলে টিস্যু, টিস্যু মিলে অঙ্গ, অঙ্গ মিলে তন্ত্র এবং তন্ত্র মিলে হচ্ছে আমাদের ফুল হিউম্যান বডি বা যে কোনো অর্গানিজম। এখন দেখো আমরা আমাদের যেই মুখ্য পর্ব বা মেজর ফাইলার 9টা পর্ব আছে, 8টা অমেরুদণ্ডী আর একটা মেরুদণ্ডী, একদম সিরিয়ালি ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ করব। কারণ এগুলো সিরিয়ালি মনে রাখলে যেরকম আমাদের ভিত্তিগুলো পড়া সহজ হয়ে যাবে, সেরকম ভিত্তিগুলো ভালো মতন পড়লে আমাদের যে কোনো পর্বের 4টা বৈশিষ্ট্য অটো অটো পড়া হয়ে যাবে। সাপোজ আমাদের সবচেয়ে নিচের পর্ব ছিল পরিফেরা, সবচেয়ে গরিবস, আল্লাহকে কিছু দেয়নি, খালি কিছু ছিদ্র দিছে। ঠিক আছে, তাহলে সবচেয়ে গরিবস পর্বকে পরিফেরা, আল্লাহকে শুধু কি দিয়েছেন, কিছু ছিদ্র দিয়েছেন। ওর শরীরে কিছু দায়সারা গোছের কোষ আছে, বা সেই কোষগুলো কখনোই কোনো টিস্যু তৈরি করতে পারে না। তাহলে 1 নাম্বার পর্ব সবচেয়ে গরিবস, ওর সংগঠন মাত্রা তাহলে কি হবে, কোষীয় মাত্রার গঠন সম্বলিত প্রাণী, পরিফেরা। এবার 2 নাম্বার পর্ব নিডারিয়া, আল্লাহর একটু দয়া হয়েছে, নিডারিয়াকে কি দিয়েছেন, একটা সিলেন্টেরন বা গহ্বর দিয়েছেন যেখানে ওরা পরিপাক আর সংবহন করে। তার মানে ও একটু উন্নত, একটু বড় লোকস হয়েছে, তার মানে ওর কোষগুলো এবার মিলে টিস্যু বানাইতে পারে, বাট কোনো অঙ্গ বানাতে পারবে না। কোষ টিস্যু মাত্রার গঠন সম্বলিত প্রাণী। কত নাম্বার পর্ব, 2 নাম্বার পর্ব নিডারিয়া। এবার দেখো যারা কিনা 3 নাম্বার পর্ব প্লাটিহেলমিনথিস, ওরা আরেকটু বড় লোকস, এইবার ওদের কোষ টিস্যু মিলে কি তৈরি করতে পারবে, অঙ্গ তৈরি করতে পারবে। তাহলে টিস্যু অঙ্গ মাত্রার গঠন সম্বলিত প্রাণী আমাদের 3 নাম্বার পর্ব প্লাটিহেলমিনথিস। এইবার নিমাটোডা থেকে শুরু করে বাকি পর্বগুলো বড় লোকস হয়ে গিয়েছে, ওদের বডিতে কোষ আছে, কোষগুলা মিলে টিস্যু বানায়, টিস্যুগুলা মিলে অঙ্গ বানায়, অঙ্গগুলো মিলে তন্ত্র বানায়। তার মানে অঙ্গতন্ত্র মাত্রার গঠন সম্বলিত প্রাণী হচ্ছে আমাদের নেমাটোডা থেকে শুরু করে একদম করডাটা পর্যন্ত। তাহলে দেখেছো কেন সিরিয়ালে আমরা পড়তে বলেছি। 1 নাম্বার পর্ব এই জন্য কোষীয় মাত্রার গঠন সম্বলিত প্রাণী, 2 নাম্বার পর্ব সো কোষ টিস্যু মাত্রা, 3 নাম্বার পর্ব এই জন্য আমাদের টিস্যু অঙ্গ মাত্রা, এরপরে 4 নাম্বার থেকে শুরু করে শেষ পর্যন্ত সব পর্বগুলো হচ্ছে অঙ্গতন্ত্র মাত্রার গঠন সম্বলিত প্রাণী। ওকে, দ্বিপদ নামকরণ সেই লেদাকাল থেকে পড়তে পড়তে তোমরা বুড়া হয়ে গেছো। দ্বিপদ মানে 2টা পদ। আমাদের শ্রেণীবিন্যাসে যে 7টা ধাপ আছে এর মধ্যে গণ এবং প্রজাতি, এই 2টা পদ নিয়ে আমরা যে নামকরণ করব তাকে বলা হয় দ্বিপদ নামকরণ, এবং এটাকে আমরা বলে থাকি বৈজ্ঞানিক নাম বা সায়েন্টিফিক নেম। তুমি এখন যদি উগান্ডাতে গিয়ে বলো কুকুর, ওরা বুঝবে না। উগান্ডাতে গিয়ে তুমি যদি ডগ বলো তাহলেও হয়তো ওরা ইংরেজি পারে না, বাট সায়েন্টিফিক নেম বললে এটা ওরা বুঝবে। স্পেশালি যারা রিসার্চ করবে তারা তো মাস্ট বুঝবে, কারণ আমরা যেরকম কেমিস্ট্রিতে কি করি, সংকেত পড়ি, সোডিয়ামের জন্য নাইট্রিয়ামের এনে, পটাশিয়ামের জন্য ক্যালিয়ামের কে, সেরকম সারা বিশ্বে যে কোনো একটা প্রাণীর একটা সর্বজন স্বীকৃত নাম দরকার। ঠিক আছে, যে নামগুলা তোমার হচ্ছে গিয়ে কি করে, মানে আন্তর্জাতিক ইনস্টিটিউশনগুলো স্বীকৃতি দিয়েছে, এই নামটাকে বলা হচ্ছে কি দ্বিপদ নামকরণ। তাহলে দ্বিপদ নামকরণের জনককে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, উনি সব নামকরণ এবং শ্রেণীবিন্যাসের সাথে আছেন। শ্রেণীবিন্যাসের জনক, দ্বিপদ নামকরণের জনক, নামকরণের জনক, ইভেন হাইড্রার নামকরণও উনি করেন। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে যদি তোমার বেবি হয় এবং সে যদি বেঁচে থাকতেন তাহলে তোমার বেবির নামকরণের আকিকাতে উনি চলে আসতো, বুঝছো। আচ্ছা, এরপরে চলে আসি দেখো দ্বিপদ নামকরণের গুরুত্বপূর্ণ 5টি নিয়ম, এগুলাও একদম আমাদের বাচ্চাকালের পড়া। প্রথম অংশটা হবে গণ, দ্বিতীয় অংশটা হবে অবশ্যই প্রজাতি। গণটা হতে হবে নাউন,
প্রজাতি হতে হবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। নামটা অবশ্যই যখন আমরা প্রবর্তন করব তখন সেটা হবে ল্যাটিন, ল্যাঙ্গুয়েজটা কি হবে ল্যাটিন। এবং দেখবা আমাদের মেডিকেল সায়েন্সে বলো বা বায়োলজিতে বলো, ল্যাটিন বা গ্রিক ওয়ার্ডের অনেক ইনফ্লুয়েন্স আছে, কারণ আমাদের বেশিরভাগ বিজ্ঞানীগুলো সেই সময় এই সকল দেশ থেকে এসেছেন। এই জন্য নামগুলো এতটা কঠিন, আর তোমরা বায়োলজি পড়তে চাও না, ঠিক আছে। তাহলে দেখো, ল্যাটিন ভাষায় আমরা নাম দিলেও আমরা যখন সেই নামটাকে ছাপাবো, ছাপা অক্ষর হলে সেটা হবে ইটালিক। আর যদি আমরা নিজেদের হাতে লিখি, হাতে লেখার সময় অবশ্যই আমরা গণ আর প্রজাতির নিচে আলাদা করে দাগ দিব। এখন তুমি যদি হাতে লেখার সময় বাঁকা করে লেখা কো আমি ইটালিক লিখছি, না, হবে না। হাতে লিখলে তোমাকে মাস্ট দাগ দিতে হবে। প্রতিনাম বা সমনামের ক্ষেত্রে অবশ্যই অগ্রাধিকার আইন ফলো করতে হবে। প্রতিনাম বা সমনাম মানে হচ্ছে যদি আমাদের হলো একটা বৈজ্ঞানিক মানে একটা প্রাণীর যদি একাধিক বৈজ্ঞানিক নাম থেকে থাকে, ধরো কোনো বিজ্ঞানী মাতবরি করে একটা বিজ্ঞানীর বৈজ্ঞানিক নাম দিয়েছেন, আরেকজন বিজ্ঞানীও দিয়েছেন, জানতেন না, তখন যে বিজ্ঞানীটা প্রথম নামটা দিয়েছেন ওইটাকে আমরা আগে ধরবো, সেটাকে আমরা বলবো সিনিয়র, আর পরেরটাকে বলবো জুনিয়র। তো এই যে হোমোনিম বা সিনোনিমের ক্ষেত্রে অগ্রাধিকার আইন, যে নামটা আগে এসেছে সেটাকে অবশ্যই প্রায়োরিটাইজ করতে হবে। আরেকটা কি ছিল, টটোনিম। টটোনিম মানে হচ্ছে কি তোমার কোনো একটা প্রাণীর বৈজ্ঞানিক নামের যদি হচ্ছে গণ আর প্রজাতি সেম হয়। টটোনিম মানে কোনো প্রাণীর বৈজ্ঞানিক নামের যদি গণ ও প্রজাতি সেম হয় তবে সেটাকে বলা হয় টটোনিম। যেমন বনমোরগ, গাল্লুস গাল্লুস। তারপরে হচ্ছে কাতলা মাছ, কাতলা কাতলা। কোকড়া সাপ, নাজা নাজা, এদেরকে বলা হয় টটোনিম, ঠিক আছে। শ্রেণীবিন্যাসের ধাপ, এটা ভেরি ইম্পর্টেন্ট, এখানে 3টা স্টার দিয়ে রাখো। আমরা জানি আমাদের ক্যারোলাস লিনিয়াসের শ্রেণীবিন্যাস অনুযায়ী আমাদের শ্রেণীবিন্যাসের ক্যাটাগরি বা র্যাঙ্ক হচ্ছে, প্রধান র্যাঙ্ক হচ্ছে 7টা। এই ক্যাটাগরির আন্ডারে আমরা যে পদগুলো লিখবো সেগুলোকে বলা হয় ট্যাক্সন। যেমন মানুষের কিংডম যদি অ্যানিমেলিয়া হয় তাহলে অ্যানিমেলিয়া হচ্ছে একটা ট্যাক্সন আর কিংডম হচ্ছে একটা ক্যাটাগরি। তাহলে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। এর মধ্যে যদি বলে শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি, দ্যাট উইল বি স্পিসিস। শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ ধাপ, দ্যাট উইল বি ফাইলাম। শ্রেণীবিন্যাসের সার্বজনীন ধাপ, দ্যাট উইল বি কিংডম। ঠিক আছে, তার মানে সার্বজনীন ধাপ হচ্ছে কোনটা আমাদের, কিংডম মানে রাজ্য। তারপরে সর্বোচ্চ ধাপ বললে ফাইলাম, আর সর্বনিম্ন ধাপ বা মূল ভিত্তি বললে সেটা হবে স্পিসিস। এবং লেখার সময় অবশ্যই ভাবে হায়ারকি মেনটেন করে লিখতে হবে। অগ্রাধিকার আইন, ওই যে বলেছি যে ইন্টারন্যাশনাল কমিশন অন জুওলজিক্যাল নমেনক্লেচার, উনি কি করেছেন, এই ইনস্টিটিউশনটা নামকরণ নিয়ে কাজ করে। একটি প্রাণী সেই নামে গৃহীত হবে যেটা কিনা প্রথমে দেওয়া হয়েছে। তার মানে একাধিক নাম থাকলে আমাদের যেই নামটা হচ্ছে গিয়ে প্রথম সেটাকে বলা হয় সিনিয়র সিনোনিম, আর বাকিগুলোকে আমরা জুনিয়র বলে বাতিল করে দিব, ঠিক আছে। ওকে। পরিফেরা এবং একেন্ডোডার্মাটার পার্থক্যকরণ বৈশিষ্ট্য এবং একটি করে উদাহরণ, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যে কোনো পর্বের মধ্যে কিন্তু পার্থক্য আসতে পারে, স্পেশালি ক্রিমির দুইটা, প্লাটিহেলমিনথিস আর নেমাটোডা, মলাস্কার অ্যানেলিডা। তারপরে করডাটার মধ্যে যে ন্যাথোস্টোমাটা শ্রেণী আছে সেখানে যে 3টা মাছ আছে, কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, এই টাইপের সিমিলারিটি আছে বা ডিসিমিলারিটি বেশি, এই ধরনের পর্ব বা শ্রেণীর মধ্যে কিন্তু পার্থক্য চলেই আসতে পারে। তাহলে দেখো, পার্থক্যকরণ বৈশিষ্ট্য তোমরা চাইলে এটা হচ্ছে গিয়ে পয়েন্ট করেও লিখতে পারো, অথবা তোমরা হলো ছক করে লিখতে পারো। বাট আমি তোমাদেরকে বলবো তোমরা হচ্ছে কি করে লিখবা বলো তো, হচ্ছে কি ছক করে লিখবা, যেহেতু পার্থক্যকরণ বৈশিষ্ট্য বলেছে। দেখো, পরিফেরাল হচ্ছে বাইরের দিকে পিনাকোডার্ম, ভিতরের দিকে কোয়ানোডার্ম, দুইটা কোষ স্তর থাকে এবং অস্টিয়া নামে অসংখ্য ছিদ্র থাকে। তাহলে এটা মানে এক্সাম্পল কি হবে, স্পঞ্জিলা অফিসিনালিস। তোমাদের যেহেতু বৈজ্ঞানিক নাম বলতে বলেছে, এখানে বাংলা নামটা না লিখলেও চলবে, ঠিক আছে। ওকে। এরপরে অবশ্যই এখানে উদাহরণ বলেছে, উদাহরণ বলে বাংলা নাম লিখবে, কিন্তু বৈজ্ঞানিক নাম বলে বাংলা নাম লেখা দরকার নেই। একাইনোডার্মাটা হচ্ছে দেহ, কণ্টকময়, স্পাইন অথবা পেডিসিলারি নামক কিছু কঙ্কাল থাকবে, এগুলো ওদের কাঁটার মতো অংশ। দেহের ভিতরে পানি সংবহন তন্ত্র বিদ্যমান। সবচেয়ে ভালো হয় কি জানো, তোমরা এমন করে, যেহেতু তোমাকে প্রশ্নে বলেছে পার্থক্যকরণ বৈশিষ্ট্য, সো তোমরা হলো এইভাবে পরিফেরা এবং একাইনোডার্মাটা এভাবে লেখো, এইভাবে লিখলে বেস্ট হবে, ঠিক আছে। পার্থক্যকরণ বৈশিষ্ট্য যেহেতু তোমাদেরকে বলা হয়েছে, তাহলে আমরা জানি যে আমাদের পরিফেরার দেহের সকল কর্মকাণ্ড সম্পাদিত হয় নালীতন্ত্রের মাধ্যমে। অস্টিয়া বা ছিদ্রগুলো নালীতন্ত্রে এসে মিলিত হয়। আর একাইনোডার্মাটার দেহের সকল কাজকর্ম সম্পাদিত হয় পানি সংবহন তন্ত্রের মাধ্যমে, যেটা কিনা অসংখ্য নালিকা পথ দ্বারা গঠিত, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের যে পরিফেরা, ওদের দেহ কি অপ্রতিসাম্য,
অপ্রতিসাম্য, কিন্তু একাই রারমাটা হলো পঞ্চঅরীয় প্রতিসাম্য, যদিও লার্ভা হলো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। পঞ্চঅরীয় প্রতিসাম্য, বাট লার্ভা কেমন হবে? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এরপরে তুমি উদাহরণগুলো লিখে দাও। তাহলে পার্থক্যকরণ বৈশিষ্ট্য যেহেতু বলেছে, সো আই থিঙ্ক ছক করে লেখাটাই বেটার। ওকে। অ্যাস্টারিয়াস রুবেন্স, সমুদ্র তারা। বৈজ্ঞানিক নাম গৃহমাছি, মাস্কা ডোমেস্টিকা। গৃহ, আমরা কি বলি? ডোমেস্টিক অ্যানিমেল মানে গৃহপালিত প্রাণী বলি, এর জন্য ডোমেস্টিকা দিয়ে মনে রাখতে পারো। গোলক্রিমি অ্যাসকারিস লামব্রিকর্স, এটা যদি ভুলে যাও তার মানে তোমার কলা গাছে ফাঁসি দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই, ঠিক আছে? এটা সেই ছোটবেলা থেকে আমরা পড়তেছি। রুই মাছ লাবিও রহিতার সাথে আমার খুবই স্মৃতি বিজড়িত একটা ঘটনা মনে আছে। আমি যখন আমার জীবনে প্রথম ফেসবুক অ্যাকাউন্ট খুলি, সেটা হচ্ছে 2017 সালে। হ্যাঁ, আমার এই 17 সাল কি বলতেছি, 2014 সাল আমার এসএসসি পরীক্ষার পর। তো তখন হচ্ছে গিয়ে আমি আমার ফেসবুকে প্রথম পাসওয়ার্ড দিছিলাম তোমার লাবিও রহিতা। 9 10 নতুন বৈজ্ঞানিক নাম শিখছি, একটু পাকনামি করতাম, ঠিক আছে? এখন নাই, এখন থাকলে বলতাম না। দোয়েল যেহেতু জাতীয় পাখি, কপসাইকা সলারিস জাতীয় পাখি, জাতীয় ফুল যেখানেই পাবা, জাতীয় পশু, এই বৈজ্ঞানিক নামগুলো লাগবে। গোখরা সাপ নাজা, তার মানে ইজিগুলা এসেছে, দেখেছো? একদম কমন গুলা। গোলকৃমি আমরা সর্বনিম্ন ক্রোমোজোম থাকে এই হিসেবে পড়ি। আবার নেমাটোডার হচ্ছে কি উদাহরণের মধ্যে সবার আগে আমরা গোলকৃমি পড়ি। এরপরে তোমার হচ্ছে মাছি, আর্থ্রোপোডার মধ্যে মাস্ট, মশা মাছি, তারপরে চিংড়ি, প্রজাপতি, এগুলো কিন্তু পড়তে হবে, আশেপাশে যে ইনসেক্টসগুলো দেখা যায়। রুই মাছ আলাদা তোমাদের চ্যাপ্টার আছে, দোয়েল হচ্ছে জাতীয় প্রসঙ্গ, আর গোখরা সাপ হচ্ছে টটোনিম। তার মানে স্পেশালিটিগুলো বুঝতে পেরেছো? তুমি তোমার আশেপাশে যেগুলো সবচেয়ে বেশি দেখো সেগুলোই পড়বা। আর্থ্রোপোডা পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্য আমরা জানি আর্থ্রন শব্দটা এসেছে সন্ধি থেকে। তাহলে সন্ধিযুক্ত উপাঙ্গ, যেমন ধর আমাদের জয়েন্টে বা সন্ধিতে পেইন হলে আমরা বলি না আর্থ্রাইটিস হয়েছে, হাড় ক্ষয়ের জন্য ব্যথা হলে বলি অস্টিও আর্থ্রাইটিস, বাত জ্বরের জন্য ব্যথা হলে আমরা বলি রিউমাটয়েড আর্থ্রাইটিস। আর্থ্রন মানে সন্ধি, পোড মানে পা। তাহলে সন্ধিযুক্ত উপাঙ্গ বা সন্ধিযুক্ত পা থাকলে, জোড়ায় জোড়ায় পা থাকলে ওদেরকে আমরা বলি সন্ধিপদী প্রাণী। তাহলে দেখো, সন্ধিযুক্ত উপাঙ্গ, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা, ওদের বডিতে খণ্ডকায়ন অঞ্চলায়ন দুইটাই পাওয়া যায়, দেখছো? যেটা একমাত্র অঞ্চলায়ন। কাইটিন, আমরা কাইটিন কোথায় কোথায় পাই মনে রাখবা, প্যান কাইটিন বা কিউটিকল পাওয়া যায় ওদের শরীরে। প্লাটিহেলমিনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, নেমাটোডা। তাহলে যেসব জায়গায় প্যান পাবা, প্যান মানে আইদার ওদের বহিরাবরণ কাইটিন অথবা কাইটিনের সাথে মোমযুক্ত হয়ে কিউটিকল। এরপরে দেখো, রক্ত সংবহন তন্ত্র মুক্ত দেখি ওদের দেহে আমরা হিমোসিল পাচ্ছি। ওদের হচ্ছে গিয়ে শ্বসনাঙ্গ হলো ট্রাকিয়া, প্রধান শ্বসনাঙ্গ ট্রাকিয়া। এছাড়া ফুলকা বুক গিল বা বুক লাং থাকে, এবং ওদের প্রধান রেচনাঙ্গ হচ্ছে মালপিজিয়ান নালিকা। আমাদের কি ছিল? মালপিজিয়ান বডি, তাই না? এছাড়াও কক্সাল, অ্যান্টেনাল, ম্যাক্সিলারি বা সবুজ গ্রন্থি থাকে। তাহলে তোমার যে কোনো পর্বের যখন প্রাণীর বৈশিষ্ট্য চাবে, তোমার খেয়ালে রাখতে হবে বৈশিষ্ট্য লেখার সময় কিছু বৈশিষ্ট্য মাস্ট, যেমন প্রতিটা পর্বের প্রতিসাম্যতা, সিলোম, রক্ত সংবহন তন্ত্র, এই তিনটা মাস্ট তোমাকে লিখতেই হবে। আছে নাকি নাই, থাকলেও কি প্রকৃতির। এরপরে যদি স্পেশাল কোনো রেচন অঙ্গ থাকে তুমি সেই রেচন অঙ্গের নাম লেখো, স্পেশাল কোনো পরিপাকনালীর নাম থাকলে সেটা লেখো, বাট এই কয়েকটা পয়েন্ট তোমাকে মাস্ট লিখতেই হবে, ঠিক আছে? কারণ বইতে অনেকগুলো পয়েন্ট বা বৈশিষ্ট্য দেওয়া থাকে, তুমি কনফিউজড হয়ে যাবা যে কোনটা রেখে কোনটা দিতে হবে। প্লাটিহেলমিনথেস এবং নেমাথেলমিনথেস, তার মানে নেমাটোডার আরেকটা নাম হচ্ছে নেমাথেলমিনথেস। সো নাম দেখে কিন্তু কনফিউজড হওয়া যাবে না। তাহলে প্রধান পার্থক্য বলেছি না, কাছাকাছি বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণীগুলোর মধ্যে কিন্তু পার্থক্য আসে। তাহলে দেখো, সবার আগে কি বলেছে? প্লাটিতে প আছে, চ্যাপ্টাতে প আছে, নেমাটোডাতে উ আছে, সো গোলকৃমি, ঠিক আছে? প্লাটিহেলমিনথেস টিস্যু অঙ্গমাত্রা, অঙ্গতন্ত্র মাত্রা। অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট, যৌন দ্বিরূপতা মানে ওরা হলো গিয়ে তোমার বাইসেক্সুয়াল, ঠিক আছে? ওদের হচ্ছে ছেলে মেয়ে একই অঙ্গে থাকে, আর ওরা ইউনিসেক্সুয়াল, উভলিঙ্গ একলিঙ্গ, ঠিক আছে? যৌন দ্বিরূপতা মানে দুইটা যৌন বা দুইটা হচ্ছে জেন্ডার একই সাথে থাকা। তার মানে যে কোনো বৈশিষ্ট্যের মধ্যে সিলোম, প্রতিসাম্যতা, ভ্রূণস্তর আর কোনটা সংগঠন মাত্রা, এই চারটা কিন্তু থাকেই মাস্ট। তোমার কিচ্ছু বৈশিষ্ট্য মনে না থাকলে চারটা দিয়ে লিখে আসতে পারবা।
আচ্ছা, আবার বৈজ্ঞানিক নাম এটা এসেছে কি ডিউতে। তার মানে দেখছো ডিউর কিন্তু বৈজ্ঞানিক নামের প্রতি একটা ফ্যাসিনেশন আছে। 22-23 সেশনেও বৈজ্ঞানিক নাম দিয়েছে, 19-20 সেশনেও বৈজ্ঞানিক নাম দিয়েছে এবং সোজা সোজাগুলা দেখো আমাদের গোলকৃমি রিপিট হয়েছে, রুই মাছ রিপিট হয়েছে, দোয়েল রিপিট হয়েছে। এর আগের বছর কি দিয়েছিল আমাদের গোখরা সাপ, এবারে দিয়েছে জোক, আর বাড়তি আপেল শামুক আর ঘড়িয়াল। তার মানে ঘড়িয়ালটা একটু আনকমন, বাট আমরা কিন্তু চিড়িয়াখানায় গেলেই ঘড়িয়াল দেখি, তাই না? তার মানে কমন প্রাণীগুলোর মোট কথা কৃমিগুলা খুব ভালো করে পড়তে হবে। অ্যানিলিডা থেকে কেঁচো জোক এগুলো মাস্ট। এরপরে মলাস্কা থেকে হচ্ছে তোমার শামুক ঝিনুক মাস্ট। এরপরে তোমার আর্থ্রোপোডার মধ্যে মশা, মাছি, চিংড়ি, প্রজাপতি। আর ওই যে বললাম তোমার হলো মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে যেগুলো আমরা চিড়িয়াখানায় দেখি, চোখের সামনে দেখি, কমন, জাতীয়, এগুলো পড়তে হবে। তার মানে বুঝতে পারতেছো কিভাবে তোমরা ক্যাটাগরাইজ করবে এবং রিপিট করে দেখছো। তাহলে গোলকৃমি, অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস, পিলা গ্লোবোসা, যোগ হচ্ছে হিরিউডিনারিয়া মেডিসিনালিস, লাবিওরোহিতা, ঘড়িয়াল, গ্যাভিয়ালিস, গ্যাঙ্গেটিকাস। এবং এটা কিন্তু তোমার হলো বিলুপ্ত প্রায় প্রজাতি বা বাংলাদেশের এন্ডেমিক প্রজাতি, এই জন্য কিন্তু একটু ভালো করে পড়বা। দোয়েল হলো কপসাইকাস সোলারিস, লিখে লিখে পড়তে হবে এগুলো, ঠিক আছে? আচ্ছা, মলাস্কা আর্থ্রোপোডা পর্বের 5টি করে বৈশিষ্ট্য, এটা কিন্তু তোমার জগন্নাথে এসেছিল, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। ওই যে বললাম সংগঠন মাত্রা, সিলোম, রক্ত সংবহন, শ্বসন, ড্যাডুলা। তাহলে কি বলেছি, যে কোনো বৈশিষ্ট্য লেখার সময় প্রতিসাম্যতা, সিলোম, সংগঠন মাত্রা, ভ্রূণস্তর, এই 4টা লিখে তারপরে তোমাকে রক্ত সংবহনটা মাস্ট লিখতে হবে। স্পেশাল কোনো রেচর অঙ্গ বা স্পেশাল কোনো পৌষ্টিক নালী থাকলে লিখতে হবে। এই যে ড্যাডুলার কথা বলা হয়েছে। আর্থ্রোপোডাতে আমরা অলরেডি এগুলো পড়েছি বৈশিষ্ট্যগুলো, উন্মুক্ত রক্ত সংবহন তন্ত্র, ট্রাকিয়া, সন্ধিযুক্ত উপাঙ্গ এবং দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা। আচ্ছা, করডাটা পর্বের বৈশিষ্ট্য দেখো, করডাটা পর্বের বৈশিষ্ট্যের জন্য আমাদের এই প্রথম 4টা পয়েন্ট মাস্ট: নটকর্ড, নার্ভ কর্ড, ফুলকারন্ধ্র, এন্ডোস্টাইল। কারণ উন্নত প্রাণীতে নটকর্ডটা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। যদি এটা একটা মেরুদণ্ডী প্রাণীদের দেহ হয়, তাহলে ওদের এই দেহের একদম পৃষ্ঠতল বরাবর থাকে হচ্ছে দণ্ডাকার নিরেট নটকর্ড। এই নটকর্ডের ঠিক নিচে থাকে ফাঁপা স্থিতিস্থাপক নার্ভ কর্ড। ঠিক আছে, তাহলে এই যে আমার নটকর্ড, নটকর্ডের সাথে কি পাওয়া যায়, নার্ভ কর্ড। আর এটা ঠিক নিচে পাওয়া যায় ফুলকারন্ধ্র। তার মানে নটকর্ডটা তৈরি করে মেরুদণ্ড, আর নার্ভ কর্ডটা সামনের দিকে তৈরি করে মস্তিষ্ক, পিছনের দিকে সুষুম্না কাণ্ড, যেটা আমাদের মেরুদণ্ডের ভিতর দিয়ে নিচে নেমে যায়। ফুলকারন্ধ্রগুলা তোমার ফুসফুস দ্বারা প্রতিস্থাপিত হয়, আর এন্ডোস্টাইল থেকে তৈরি হয় থাইরয়েড গ্রন্থি। তার মানে দেখো কোনটা কিসে রূপান্তরিত হচ্ছে, এটা ভালো করে মনে রাখবা। নিম্ন শ্রেণীর জীব যারা, যেমন আর্থ্রোপোডা, ওদের হাড় থাকে পিঠে, আর আমাদের হাড় থাকে সামনে বুকে, অঙ্কীয় দেশে। ঠিক আছে, কন্ড্রিকথিস এবং অস্টিকথিস সবাই মনে রাখবা। কন্ড্র মানে হলো তরুণাস্থি, আর অস্টিও মানে হচ্ছে অস্থি। তাহলে যে সকল মাছ কিসের আন্ডারে ছিল, আমাদের করডাটা বা মেরুদণ্ডী প্রাণীদের 3টা উপপর্ব ছিল: ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। এই ভার্টিব্রাটার আন্ডারে আমরা পেয়েছিলাম 2টা সুপার ক্লাস, সাইক্লোস্টোমাটা এবং ন্যাথোস্টোমাটা। এই অধিশ্রেণী বা সুপার ক্লাসের মধ্যে আমরা পেয়েছিলাম 3টা মাছের শ্রেণী: কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজি। এই অ্যাক্টিনোপটেরিজি এবং সার্কোপটেরিজিকে একসাথে বলা হয় অস্টিকথিস, কারণ ওদের অন্তকঙ্কাল অস্থি দ্বারা গঠিত এবং কন্ড্রিকথিসের অন্তকঙ্কাল তরুণাস্থি দিয়ে গঠিত। তাহলে তরুণাস্থি এবং অস্থিময় মাছের মধ্যে পার্থক্য আসলে সবার আগে অন্তকঙ্কালের কথা লিখতে হবে। এরপর আমরা লিখব লেজের কথা। লেজটা এরকম একটা বড় একটা ছোট তরুণাস্থিময় মাছের, হেটারো মানে ভিন্ন। আর অস্থিময় মাছের আইদার তোমার কেমন হবে, 2টা মাথা সেম হবে হোমোসার্কাল, অথবা 2টা মাথা পিণ্ড আকার হয়ে যাবে ডাইফিসার্কাল, রশ্মিময় পাখনা বিশিষ্ট অথবা পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ। কন্ড্রিকথিসের আইসটা হচ্ছে প্ল্যাকয়েড, অস্টিকথিসের হলো অ্যাক্টিনোপটেরিজির সাইক্লয়েড বা টিনয়েড, আর সার্কোপটেরিজির গ্যানয়েড। বায়োথলি থাকে না, ওদের বায়োথলি মাস্ট। ঠিক আছে, তার মানে মোট কথা মনে রাখবা যে তোমার হচ্ছে যে আমি একটা মানে কি বলবো ছন্দ দিয়ে মনে রাখতাম: তরুণ প্লেয়ার হেঁটে 5 থেকে 7 জোড়া ফুল আনলো। তরুণ প্লেয়ার হেঁটে 5 থেকে 7 জোড়া ফুল আনলো। তাহলে তরুণ দিয়ে তরুণাস্থি, প্লেয়ার দিয়ে হচ্ছে প্ল্যাকয়েড, হেঁটে দিয়ে হেটারো সার্কাল। 5 থেকে 7 জোড়া ফুল আনলো মানে 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র। ওকে, তাহলে এটার অপোজিটে ওই বৈশিষ্ট্যগুলো লিখে ফেলবা। যদি তরুণাস্থি হয় অস্থি, এরপরে প্লেয়ার, প্ল্যাকয়েড হলে বাকি সবগুলো,
হেটারো সার্কেল হচ্ছে হলুমুখ বা ডাইফি সার্কেল, লাস্টে ফুলকারন্ধ্র, আর ওদের থাকে একটা করে এক জোড়া। ঠিক আছে, তাহলে তোমরা এইভাবে করে বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারো। গণ পর্যন্ত মানুষের শ্রেণীবিন্যাস করো, খুবই ইম্পর্টেন্ট। ওই যে বলেছিলাম শ্রেণীবিন্যাসটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পর্ব হচ্ছে কর্ডাটা, উপপর্ব ভার্টিব্রাটা, আমরা স্তন্যপায়ী, ম্যামালিয়া, যারা এরকম হাত মুঠো করে কোনো কিছু আঁকড়ে ধরতে পারে ওদেরকে বলে প্রাইমেট বর্গ। হোমিনিডি আর কি হোমোসেপিয়েন্স। সেপিয়েন্স লেখা লাগবে না, শুধুমাত্র গণ পর্যন্ত চেয়েছে। আবার দেখো ইলিশ মাছের শ্রেণীবিন্যাস, দেখছো ডিউতে আসছে আবার আরিউতে আসছে, তার মানে বুঝতে পারতেছো যে শ্রেণীবিন্যাস বৈজ্ঞানিক নাম, পর্বগুলার বৈশিষ্ট্য, তিনটাই গুরুত্বপূর্ণ। এখন তোমাকে শ্রেণীবিন্যাস না দিয়ে বলে দিল PCOFGS লেখো, তখন বলে কি রে ভাই পিকফ জিএস এটা কি জিনিস? তার মানে ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। তাহলে PCOFGS দেখলে ঘাবড়ায় যাও না, এটা শ্রেণীবিন্যাস চাইছে। তাহলে মাছের হলো কর্ডাটা, ভার্টিব্রাটা, অ্যাক্টিনোপটেরিজি, কারণ ইলিশ মাছ হচ্ছে অস্থিময় মাছ। ক্লুপিফর্মস, ক্লুপিডি, টেনুয়ালোসা, ইলিশা। ঠিক আছে, সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়। এটা হলো ফ্যান ফেভারিট কোয়েশ্চেন। আমরা জানি যে তোমার হলো কর্ডেট হতে হলে শুধু নটকর্ড থাকলেই চলে, সেটা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হলো কি না হলো দ্যাট ডাজন্ট ম্যাটার। যেমন আমাদের ইউরো কর্ডাটা যে তোমার উপপর্বটা, ওর কিন্তু নটকর্ড আছে, কিন্তু সেটা বড় হতে হতে বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে, সেফালোকর্ডাটা ওদের জাপ্তা খেজান সারাটা জীবনই তোমার নটকর্ড পাওয়া যাবে, ওইটা বিলুপ্তও হবে না, আবার মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হবে না। কিন্তু যারা ভার্টিব্রাটা, ওদের হচ্ছে লার্ভা দশায় নটকর্ড থাকলেও পূর্ণাঙ্গ দশায় বা ম্যাচিউরড স্টেজে সেটা তোমার মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়। তার মানে দেখো ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা, তিনটার মধ্যে নটকর্ড আছে দেখে তিনটাই কিন্তু তোমার কি কর্ডেট। বাট একমাত্র শুধুমাত্র তোমার হলো ভার্টিব্রাটাতে নটকর্ডটা মেরুদণ্ডী দ্বারা প্রতিস্থাপিত হয় দেখে ওদেরকে আমরা বলি মেরুদণ্ডী প্রাণী। তাহলে মেরুদণ্ড থাকলেই কিন্তু তোমার হলো কর্ডেট না, নটকর্ড থাকলেই কিন্তু কর্ডেট। মেরুদণ্ডী হতে হলে মাছ নটকর্ডটা মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হতে হবে। এই জন্য বলা হয়েছে সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়। কারণ ইউরোসেফালোকর্ডাটা ওরা তো তোমার হচ্ছে গিয়ে কর্ডেট, বাট ওরা তো মেরুদণ্ডী না। ঠিক আছে, অ্যানিলিডা এবং একাইনোডার্মাটার 5টি করে বৈশিষ্ট্য। ওই যে দেখো শুরুতে প্রতিসাম্যতা, খণ্ডকায়ন, খণ্ডকায়ন আমরা কিন্তু প্রকৃত খণ্ডকায়ন পাই একমাত্র অ্যানিলিডাতে। আর্থ্রোপোডা ওদের হচ্ছে কি অপ্রকৃত খণ্ডকায়ন, কারণ খণ্ডকগুলা পুরা দেহকে ভেদ করে না, বাইরে থেকে বোঝা যায় না। আবার এক একটা খণ্ডকের আকার আকৃতি এক এক রকম। অ্যানিলিডা যেরকম ইউনিফর্মলি আংটির মতো একই সাইজের খণ্ডক নিয়ে অনেকগুলা গঠিত, বাইরে থেকে দেখলেই মনে হয় সেগমেন্টেশন আছে। বাট আমাদের দেহের খণ্ডকায়ন, আর্থ্রোপোডা খণ্ডকায়ন কিন্তু বাইরে থেকে দেখে বোঝা যায় না। আর মলাস্কার তো কোনো খণ্ডকই নেই, অপ্রকৃত মানে বা খণ্ডকায়নবিহীন। নেফ্রিডিয়া হচ্ছে প্রধান রেচন অঙ্গ, রক্ত সংবহনতন্ত্র বদ্ধ, এবং চলন অঙ্গ হচ্ছে কাইটিন দ্বারা গঠিত সিটি বা পেশি দ্বারা গঠিত প্যারাপোডিয়া। সেম জিনিস আমরা যদি একাইনোডার্মাটার জন্য বলি, দেখো পঞ্চ উরীয় প্রতিসাম্যতা, একটা নালিকা পথ থাকে যেটা কিনা পানি সংবহনতন্ত্রে মিলিত হয়, কোনো রক্ত সংবহনতন্ত্র নাই, অর্থাৎ ওরা নালিকা পথ এবং পানি সংবহনতন্ত্র দিয়ে সংবহনের কাজ করবে, এবং সকল সদস্যই সামুদ্রিক। ঠিক আছে, তার মানে মেইন বৈশিষ্ট্যগুলো তোমাকে লিখে দিতে হবে। তাহলে কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি প্রাণীদের পার্থক্য আমরা অলরেডি পড়ে ফেলেছি, এটা একবার। আবার দেখো বৈজ্ঞানিক নাম, তাহলে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট বলেছিলাম। ম্যাক্রোব্র্যাকিয়াম রোজেনবার্গি হলো চিংড়ি, পিলা গ্লোবোসা আপেল শামুক, ঘড়িয়াল আমরা অলরেডি পড়েছি। দোয়েলের মধ্যে কপসাইকাস সলারিস, অক্টোপাসের মধ্যে আছে অক্টোপাস ম্যাক্রোপাস। ম্যামালিয়ার 5টি বৈশিষ্ট্য দেখো, ম্যামালিয়াটা কিসের আন্ডারে পড়েছিল আমাদের? কর্ডাটা পর্বের, ভার্টিব্রাটা উপপর্বের, ন্যাথোস্টোমাটা অধিশ্রেণীর আন্ডারে পড়ে। তাহলে ম্যামালস আমাদের স্পেশালিটিকে আমরা হলাম এন্ডোথার্মিক। বাইরে যা কিছু হোক না কেন, বাইরে গরম হলে আমরা ঠান্ডা, বাইরে ঠান্ডা হলে আমরা গরম, কারণ আমাদের হাইপোথ্যালামাস আমাদের টেম্পারেচার মেনটেন করতে পারে। উভচর এবং সরীসৃপে বাইরে পরিবেশ ঠান্ডা হলে ওরা শীত নিদ্রায় চলে যায়, স্পেশালি উভচর, কারণ পরিবেশ ঠান্ডা মানে ওরা ঠান্ডা, পরিবেশ গরম মানে ওরা গরম, ওরা নিজেদের টেম্পারেচারকে কন্ট্রোল করতে পারে না। স্তন্যপায়ীর হচ্ছে এন্ডোথার্মিক, তার মানে আমরা কি বলি উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। আমাদের লোহিত রক্তকণিকা যখন ম্যাচিউরড হবে সেখানে নিউক্লিয়াস থাকে না, বাট ভ্রূণীয় দশায় পাওয়া যায় ইরাইথ্রোব্লাস্টে। ডায়াফ্রাম নামক একটা মানে মসৃণ পেশি দিয়ে আমাদের বক্ষ আর উদর গহ্বরটা আলাদা থাকে। হৃৎপিণ্ড আমাদের পেটের নাড়িভুঁড়ি থেকে সেপারেট করা থাকে। আমাদের বাইরের কানে পিনা থাকে আর মাঝখানের কানে 2টা কর্ণাস্থি থাকে। আমরা জানি যে আমাদের হলো কানের 3টা অংশ, বহিকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তকর্ণ। বাইরে থেকে আমরা যেটা দেখি এটা শুধুমাত্র বহিকর্ণের পিনা, এরপরে কর্ণকুহর আছে, কর্ণপটহ বা কানের পর্দা আছে, এগুলো নিয়ে আমাদের বহিকর্ণ গঠিত হয়। মধ্যকর্ণের মধ্যে আমরা কিছু কানের হাড্ডি পাই, কানের ছিদ্র পাই।
আর অন্তঃকর্ণের মধ্যে আমরা আসল, শ্রবণাঙ্গ আর ভারসাম্যের অঙ্গ পাই, তোমার ইউট্রিকুলাস আর স্যাকুলাস। তাহলে দেখো এই 3টা হাড্ডি আমরা মধ্যকর্ণে পাবো, যার মধ্যে আমাদের দেহের ক্ষুদ্রতম অস্থি হচ্ছে স্টেপিস, কানের অস্থি। আর আমাদের হৃৎপিণ্ড সম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, ঠিক আছে? তাহলে মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের রিটেন ক্লাস। তার মানে বুঝতেই পারতেছো আমাদের যে কোনো ভিত্তি বলো, যে কোনো বৈশিষ্ট্য বলো, সবার আগে আমাদের মাথায় অবশ্যই সিলোমের কথা আনতে হবে, প্রতিসাম্যতার কথা আনতে হবে, ভ্রূণের স্তর কয়টা সেটা আনতে হবে, সংগঠন মাত্রা আনতে হবে। এই 4টা দিয়ে তুমি যেরকম প্রাণী জগতের ভিত্তি কভার করতে পারবা, সেরকম প্রতিটা পর্বের হলো 4টা অটো বৈশিষ্ট্য লিখতে পারবা। এরপরে রক্ত সংবহন তন্ত্র মাস্ট, এটা তোমার সব প্রাণীর মধ্যে আইদার নাই, থাকলেও মুক্ত নাকি বদ্ধ। আর স্পেশাল যদি কোনো পৌষ্টিক অঙ্গ, যেমন নেমাটোডার থাকে হচ্ছে তোমার নলের ভেতর নল, প্লাটিহেল মিন্থিসের অসম্পূর্ণ পৌষ্টিক তন্ত্র, তারপরে মলাস্কার পৌষ্টিক নালীটা ইউ আকৃতির যেখানে র্যাডুলা থাকে। স্পেশাল কোনো রেচন অঙ্গ যেমন প্লাটিহেল মিন্থিসের শেখাকোষ, আর্থ্রোপোডার মালপিজিয়ার নালিকা, অ্যানিলিডার নেফ্রিডিয়া, এই স্পেশাল নামগুলো আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। আর যে কোনো পার্থক্য পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আর বৈজ্ঞানিক নাম ওই যে বললাম, কোন কোন ক্রাইটেরিয়াগুলো ফলো করব, কৃমির নাম যেমন যকৃৎ কৃমি, ফিতা কৃমি, গোল কৃমি। এরপরে হচ্ছে আমাদের চারপাশে আমরা যেগুলো দেখি, কেঁচো, জোঁক। এরপরে হলো জাতীয় পাখি, জাতীয় পশু। এরপরে হচ্ছে আর্থ্রোপোডা পর্বের কমন যেগুলা, কমন কোনগুলা দেখো তো, তোমার হলো আমরা চারপাশে যেগুলো দেখি, মশা, এরপরে হলো মাছি, এরপরে হলো তেলাপোকা, ঘাসফড়িং তো পড়বাই, এটা আলাদা করে অধ্যায়ই আছে তোমাদের। এরপরে হলো চিংড়ি। এরপরে আমরা হচ্ছে সি ফুড যেগুলো খাই, তাই না, কাঁকড়া। তারপরে মলাস্কা থেকে কি, শামুক, অক্টোপাস। অক্টোপাস খাই না আমরা অনেকে? হ্যাঁ, তাহলে যেগুলো আমরা খাই রেস্টুরেন্টে, আবার কালামারি লাগবে না, স্কুইড লাগবে না, এগুলো পড়বা। এই বৈজ্ঞানিক নামগুলো কিন্তু পরীক্ষায় ঘুরে ফিরে এসেছে, গতবার এগুলো অবশ্যই সলভ করবা, ঠিক আছে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।